সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় খুবই একটা তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভূগাঠনিক বিদ্যা এবং ভূমিরূপ বিদ্যা কি, এই দুটো বিষয় নিয়ে জিওটেকটনিক অ্যান্ড জিওমরফোলজি নিয়ে আলোচনা করব। তো পাশে থাকবে, ভিডিওটা পুরোটাই দেখবে, তাহলে এই ভূগাঠনিক বিদ্যা এবং ভূমিরূপ বিদ্যা সম্পর্কে অনেকটা জানা যাবে। তো আমরা জানি এর আগে আমরা যে জিওগ্রাফি বা ভূগোলের যে বিভিন্ন ভাগগুলো নিয়ে আলোচনা করেছি, প্রণালীবদ্ধ জীব ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি, সেরকমই এই প্রণালীবদ্ধ ভূগোলের একটা অন্যতম ভাগ হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল। আর এই প্রাকৃতিক ভূগোলে একটা গুরুত্বপূর্ণ উপবিভাগ বা শ্রেণীবিভাগ হলো এই ভূগাঠনিক বিদ্যা ও ভূমিরূপ বিদ্যা। কী বললাম? প্রাকৃতিক ভূগোলের একটা গুরুত্বপূর্ণ শাখা, মনে রাখবে, ভূগাঠনিক বিদ্যা এবং ভূমিরূপ বিদ্যা। তাহলে আমরা যদি দেখি যে আমাদের এই ভূপৃষ্ঠ বা ভূত্বক, যেটাকে জিওলজি বলা হয়, এই ভূত্বকের উপর নির্ভর করে ভূগাঠনিক ও ভূমিরূপ বিদ্যা, জিওটেকটনিক অ্যান্ড জিওমরফোলজি নামক দুটো শাখাটির প্রসার ঘটেছে। কিসের ওপর? এই ভূত্বক বা পৃথিবী পৃষ্ঠের উপর নির্ভর করে এই দুটো বিদ্যার কিছু প্রসার ঘটেছে। তো এই প্রাকৃতিক ভূগোলে এই শাখায় পৃথিবী, মানে এই ভূগাঠনিক ও ভূমিরূপ বিদ্যায় পৃথিবীর অভ্যন্তরীণ, মানে ইন্টেরিয়র অ্যান্ড বহির্জাত বা এক্সটার্নাল প্রসেস বা বহির্জাত শক্তি প্রভাবে ভূমিরূপের উৎপত্তি এবং বিভিন্ন স্থানে ও সময়ে তার পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয়। কি বললাম তাহলে? যে এই জিও ভূগাঠনিক বিদ্যা এবং জিওমরফোলজি দুটো খুব কাছাকাছি, মানে একটার সঙ্গে একটা সম্পর্কযুক্ত। কী করা হয়? যে প্রাকৃতিক ভূগোলে এই শাখায় পৃথিবীর যে অভ্যন্তরীণ ইন্টেরিয়র এবং বহির্জাত শক্তির প্রভাবে ভূমিরূপের উৎপত্তি এবং বিভিন্ন স্থানে ও সময়ে তার পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয়। মনে রাখবে, আমরা যদি দেখি একটু কাছে থেকে যে ভূগাঠনিক বিদ্যা এবং ভূমিরূপ বিদ্যার প্রধান ভূগাঠনিক আলোড়ন বা ভূ অভ্যন্তরীণ গঠন বা মহাদেশ বা মহাসাগরের উৎপত্তি, ভাস ও চ্যুতির সৃষ্টি, সংক্রিকম প্রক্রিয়া, আবহবিকার, ক্ষয়ীভবন, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরল প্রভৃতির কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে এই ভূ অভ্যন্তরীণ বিদ্যায় কী আলোচনা করা হয়? হিমবাহ, জলবায়ু, এইভাবে যে বিভিন্ন যে বহির্জাত শক্তিগুলো, শুধু বহির্জাত শক্তি নয়, অন্তর্জাত প্রক্রিয়াগুলো নিয়েও আলোচনা করা হয়। হ্যাঁ, মনে রাখবে। তো ভূমিরূপ বিদ্যাকে আবার নদী ভূমিরূপ বিদ্যা বা উপকূলীয় ভূমিরূপ বিদ্যা, রিভার জিওমরফোলজি, কোস্টাল জিওমরফোলজি বা গ্লেসিয়াল জিওমরফোলজি বা হিমবাহ ভূমিরূপ বিদ্যা প্রভৃতি বিভিন্ন ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, কারণ বিভিন্ন এইসব ক্ষেত্রে আলাদা আলাদা অবদান রয়েছে প্রত্যেকটাই। তো ভূমিরূপ আমরা যদি দেখি যে এই ভূমিরূপ বিদ্যায় বিশেষ অবদানের ক্ষেত্রে মর্গান, উলট্রিচ, ডেভিস প্রমুখদের বিশাল অবদান রয়েছে, যারা এই ভূমিরূপ বিদ্যা এবং জিওটেকটনিক বা জিওমরফোলজিকে ডেভেলপ করেছে। মনে রাখবে। তো ভূগঠনবিদ্যা এবং ভূ আকৃতিবিদ্যা একত্রিত অধ্যয়ন করে যে কীভাবে পৃথিবী এই অভ্যন্তরীণ শক্তি, যেমন পাত দ্য ইন্টেরিয়র ফোর্স যেটাকে বলা হয়, ইন্টেরিয়র পাত সংগঠন, ভূমিকম্প, আগ্নেয়গিরি বা ভূত্বকের যে গঠন তৈরি করে এবং বাহ্যিক প্রক্রিয়া যেটা, যেমন ক্ষয়, সঞ্চয়, বহন, এর ফলে সৃষ্ট যে ভূমিরূপকে কী হয়, বা বাহ্যিক এর ফলে কী হয়, বাহ্যিকের ফলে যে ভূমিরূপের সৃষ্টি হয় বা ভূমিরূপকে কী হয়,
আকার দেয়। বুঝা গেল? তাই এই ক্ষেত্রটি প্রক্রিয়া এবং ভূমিরূপের মধ্যেকার সম্পর্ক বিশ্লেষণ করে, যেখানে বহুত্বান ব্যাখ্যা করার জন্য গঠনবিদ্যা এবং ভূমিরূপের বিবর্তন বোঝানোর জন্য আকৃতিবিদ্যা ব্যবহার করা হয়। বুঝা গেল? তো আমরা যদি ভূ আকৃতিবিদ্যা বা গঠনবিদ্যার মূল বিষয়ের দিক সমূহ নিয়ে দেখি, যে বিশেষত সক্রিয় টেকটনিক বিকৃতির ফলে সৃষ্ট ভূমিরূপের ওপর যে আলোকপাত করে, সেখানে প্রায়শই ক্ষয়ের চেয়ে উত্থান প্রাধান্য পায়, যেমন পর্বতের সম্মুখভাগের সফলতা। এবার আমরা যদি কাঠামোগত প্রভাব, জ্যোতি, ভাস বা জোরের মতো ভূতাত্ত্বিক কাঠামো কীভাবে জল নিষ্কাশন ব্যবস্থা ও ভূমিরূপের বিকাশকে পরিচালিত করে তা নিয়ে অধ্যয়ন করা হয় এখানে। এবার আমরা যদি দেখি যে বহু আকৃতিগত প্রক্রিয়া, যেমন আগ্নেয়গিরি, আইসোস্টাসিস বা স্টাসিস মতো অন্তর্জাত অভ্যন্তরীণ শক্তি, নদী, বায়ু প্রবাহ, হিমবাহ বা প্রক্রিয়ার মতো যে বহির্জাত উপাদান যা এই ভূপৃষ্ঠকে পরিবর্তন করে এবং সে সম্পর্কে আলোচনা করে, এটা হচ্ছে আকৃতিগত প্রক্রিয়ার মধ্যে একটা অন্যতম। এবার যদি আমরা মডেল দেখি কতগুলো, এখানে মডেল ব্যবহার করা আছে ভূমিরূপের বিবর্তনের ক্ষেত্রে। ডেভিস, পেং, কিংয়ের এই চিন্তাবিদদের বিভিন্ন এই বিবর্তন সংক্রান্ত মডেল বা ভূদৃশ্য বিবর্তন তথ্যগুলি পর্যালোচনা সংক্রান্ত কতগুলো মডেল তারা দিয়েছে, যেখানে ভূমির ক্ষয়, বহন, সঞ্চয় বা আমরা যদি দেখি যে যৌবন অবস্থায় একটা ভূমিরূপ কীভাবে যৌবন অবস্থা থেকে পরিণত পর্যায়ে এবং সবশেষে ওল্ড পর্যায়ে পৌঁছায়, পার্থক্য অবস্থায় পৌঁছায়, সেই বিষয়গুলো ডেভিস দেখিয়েছেন এবং কতগুলো ভূমিরূপের বিবর্তনগত পার্থক্য এবং ভূমিরূপের বিবর্তনগত বৈশিষ্ট্য তিনি তুলে ধরেছেন। সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। তো এই ছিল ভূগঠনবিদ্যা এবং জিওমরফোলজি। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।